আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর কাঁদানে গ্যাস, পদদন শ্বাসরোধে 21 জনের মৃত্যু। জানিয়ে দিব, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা হত্যায় মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের দায় স্বীকার। এরপর রয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে 94 জনের প্রাণহানি, নিহত বেড়ে 58,573। সর্বশেষ থাকছে, পরিকল্পনার শুরুতেই ইসরায়েলি রাজনীতিক ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর কাঁদানে গ্যাস, পদদন শ্বাসরোধে 21 জনের মৃত্যু। দক্ষিণ গাজার খান ইউনিসে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে নতুন সহিংসতায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত সংস্থা জিএইচএফ যে অভিযোগ তুলেছে সেটি ভিত্তিহীন। গতকাল বুধবার সকালে খান ইউনিসে এই পদদলনের ঘটনার জন্য সশস্ত্র উস্কানিদাতারা দায়ী বলে সংস্থাটি যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়। এর আগে জিএইচএফ এক বিবৃতিতে জানায়, ভিড়ের চাপে 19 জন প্রাণ হারায় এবং চরম বিশৃঙ্খলা ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়। সংস্থাটি দাবি করে, হামাস সংশ্লিষ্ট কিছু সশস্ত্র ব্যক্তি ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। সংস্থাটি আরও বলেছে, তাদের একজন মার্কিন ঠিকাদারকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল এবং ভিড়ের মধ্যে একাধিক অস্ত্র দেখা গেছে। তবে এ ঘটনার জিএইচএফ এর বয়ান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে বলেন, আমরাও সবার মতো দৌড়াচ্ছিলাম, গেট পর্যন্ত গিয়ে দেখি সেটা বন্ধ। হাজার হাজার মানুষ সেখানে ছিল। তখন মার্কিনরা ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপরই হুড়োহুড়ি শুরু হয় এবং অনেকেই পদদলিত হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল জিএইচএফ এর ত্রাণ বিতরণ সাইটে 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 15 জন প্রাণ হারায় পদদলিত হয়ে ও শ্বাসরোধে। আর মূলত কাঁদানে গ্যাস ছোড়ার কারণেই এই হুড়োহুড়ি ও প্রাণহানিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মন্ত্রণালয় বলেছে, এই প্রথম ত্রাণ বিতরণ কেন্দ্রে এই ভয়ঙ্কর হুড়োহুড়ি ও শ্বাসরোধে মৃত্যুর ঘটনা ঘটল। গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে ভিড়ের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে বিশৃঙ্খলা শুরু হয় এবং পদদলনের ঘটনা ঘটে। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা হত্যায় মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের দায় স্বীকার। সম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভোরোনিচকে হত্যার দায় স্বীকার করেছে দ্য বেস নামে একটি উগ্র ডানপন্থী জঙ্গি সংগঠনের ইউক্রেন শাখা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই সংগঠনটি 2018 সাল থেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং বহু দেশ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দ্য বেসের প্রতিষ্ঠাতা রিনালদো নজ্জারো একসময় মার্কিন সামরিক দপ্তরের ঠিকাদার ছিলেন। বর্তমানে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসবাস করেন এবং তাঁর রুশ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ চলছে। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় দ্য বেস বলেছে, এসবিইউ কর্নেলকে গুলি করে হত্যা করা কেবল শুরু, ন্যায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। একই সঙ্গে সংগঠনটি তাদের সহযোদ্ধাদের প্রশংসা করে বলেছে, আমাদের সন্ত্রাসী বা উগ্রপন্থী বলা হলেও আমরা পিছিয়ে যাব না। শিকার এখনো চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বার্তাগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং দ্য বেসের পক্ষ থেকে ইউক্রেনের চরমপন্থী কর্মকাণ্ডে জড়ানোর অতীতের তুলনায় বেড়েছে। ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, ভোরোনিচকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে 2 ঘাতককেও তারা গুলি করে হত্যা করেছে। তাদের কাছে অস্ত্র ও নির্দেশনা সরবরাহ করেছিল রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনীয় গণমাধ্যম আরও জানায়,
ওই ঘাতকেরা বিদেশি এবং অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল। 2024 সালের এপ্রিল থেকে দ্য বেস সংগঠনটি পশ্চিম ইউক্রেনের জাকারপাটিয়া অঞ্চলে শ্বেতাঙ্গ জাতি রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করে। তারা পুলিশের গাড়ি, বৈদ্যুতিক বাক্সসহ বিভিন্ন অবকাঠামোতে অগ্নিসংযোগের ভিডিও পোস্ট করেছে। মার্চ থেকে এখন পর্যন্ত সংগঠনটি এমন অন্তত 10টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে 94 জনের প্রাণহানি, নিহত বেড়ে 58,573। গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে গতকাল বুধবার সন্ধ্যার আগের 24 ঘণ্টায় অন্তত 94 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে আরও 2.5 শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গত অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে 58,573 জনে পৌঁছেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় হাসপাতালে 94টি মরদেহ আনা হয়েছে এবং 252 জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,39,607। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ক্ষতিগ্রস্ত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে আছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত 24 ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে 7 জন ফিলিস্তিনি নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছে। 27 মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 851 এবং আহত হয়েছে 5,634 জন। এছাড়া 18 মার্চ গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে 7,750 জন নিহত এবং 27,566 জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,39,607। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ক্ষতিগ্রস্ত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে আছে, যা গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভঙ্গ করেছে। গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতেও আইসিজে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। পরিকল্পনার শুরুতেই ইসরায়েলি রাজনীতিক ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ। গাজার একটি অংশে তথাকথিত মানবিক শহর প্রতিষ্ঠা করে সেখানে লাখ লাখ গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। অথচ এ বিষয়ে এখনো কোনো বাস্তবিক পরিকল্পনাই তৈরি হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসরায়েল সরকারের প্রস্তাবের কোনো সুস্পষ্ট রূপরেখা না থাকলেও তীব্র সমালোচনার মুখে পড়েছে এটি। কেউ কেউ এই প্রকল্পকে অত্যধিক ব্যয়বহুল ও সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন। আবার কেউ কেউ একে কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দি শিবিরের সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকার এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়েছে। তারা বলছে এটি গাজার সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় দেবে এবং পাশাপাশি হামাসের নিয়ন্ত্রণও দুর্বল করবে। তবে এই পরিকল্পনা সরকারিভাবে চূড়ান্ত কোনো নীতিতে পরিণত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ মাসের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রথমবারের মতো এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন। এরপর গত রোববার রাতে নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্য এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সেনাবাহিনীকে পরিকল্পনাটি বিস্তারিতভাবে উপস্থাপন করতে বলা হয়, কিন্তু সেখানে উপস্থিত 2 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন নেতানিয়াহু সেটিকে অত্যন্ত ব্যয়বহুল ও জটিল মনে করে প্রত্যাখ্যান করেন এবং সস্তা ও দ্রুত কার্যকর কোনো বিকল্প খুঁজতে বলেন। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে এটি একটি জটিল প্রকল্প যেখানে পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পানি ও খাদ্য সরবরাহ সহ বিভিন্ন অবকাঠামোগত বিষয়ের জটিল সমন্বয়ের প্রয়োজন। সূত্রটি জানায় এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্দেশ্য হল যেসব ফিলিস্তিনি হামাসের শাসন চায় না তাদের জন্য বিকল্প তৈরি করা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়ে বলেছেন, আমরা বহুবার বলেছি গাজায় কোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি কিংবা এমন কোনো পরিকল্পনার বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছি যা সাধারণ মানুষকে অসম্ভব সিদ্ধান্ত নিতে বাধ্য করে।